গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 1st মে। আজকের দিনকে মে ডে বলেও মানা হয়, ওয়ার্কার্স ডে বলে সেলিব্রেট করা হয়, তাই না? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু আমি নামক ওয়ার্কারটা কাজে ছুটছি। ঘড়িতে বাজে 9:45, 15 মিনিট ধরে লেট চলছি। 8:30টায় বেরোনোর কথা, অ্যাজ ইউজুয়াল 8:30টায় বেরোতে পারিনি। সাহস এবার উঠে এসছে, তাড়াহুড়ো করছি। এখনও ল্যাপটপ ব্যাগ প্যাক করা বাকি আছে। আর ওই দেখো, এই মহিলা অফিসে কি কি যাবে সেই নিয়ে ব্যস্ত। ওমা, গুড মর্নিং। তুমি কতটা ব্যস্ত? ব্যাস, আমরা বেরোলেই মা বাকি কাজ করবে, তাই তো? আর আজকে আমি আগে উঠেছি, মা পরে উঠেছি। জীবনে এরকম ইতিহাস হয়, মা আরাম করছিল, আমি উঠে পড়েছি, জানো? বেবিটা ছোনা মোনা বেবিটা। তো চলো, এখন আর বেশি কথা না, বেরিয়ে তারপরে দেখা যাক কি কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে আমি উঠেছি 7:30টায়। 7টায় উঠলে ঠিক, কিন্তু উঠতে পারছিলাম না। এখন বুকটা কিরকম ব্যথা ব্যথা করছে। 7:30টায় ওঠার পর থেকে একেবারে ঘূর্ণিপাকের মতো, আমি ঘূর্ণিঝড়ের মতো খালি ঘুরে গেছি, এটা ওটা ওটা। আর যেহেতু কালকে বাড়ি ছিলাম আর এতবার বেরিয়েছি, যদিও কালকে কোর্টে গেছি, তো জিনিসপত্র এদিক ওদিক, ল্যাপটপ কোথাও, চার্জার কোথাও, সব এনে নিজেকে রেডি করতে গিয়ে আমার বুকে ব্যথা করছে এখন। চলো কোর্টে যাই। আজকে শুধু পটিয়ালা হাউস কোর্টের ফাইলের সাইজ দেখো। এই ম্যাটারটা প্রচণ্ড হেভি ডিউটি ম্যাটার, আর বিশাল ফাইল। ম্যাটার হয়ে গেছে, এবার যাব অন্য কোর্টে। আমাদের পটিয়ালা হাউস কোর্টের কাজ শেষ। আজকে আমাদের 3টে কোর্টে ম্যাটার আছে। এখন ছুটতে ছুটতে যাব এনসিএলটি। চলো। পটিয়ালা হাউস কোর্টটা যেহেতু ইন্ডিয়া গেটের একদম পাশেই সিচুয়েটেড, এখান থেকে বাকি সব কোর্ট খুব পাশে। এনসিএলটিতে যাচ্ছি এখন। এনসিএলটিতে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, সব এমএলএ জাজেদের বাড়ির পাশ দিয়ে যেতে হয়, আর একদম গাছে ঢাকা, কি সুন্দর না? এখন আছি গলফ লিংকসে। গলফ লিংকস দিল্লির সবচেয়ে প্রিমিয়াম পশ লোক্যালিটি। বাড়িগুলো দেখার মতো সুন্দর, একেবারে চোখ মন প্রাণ সব জুড়িয়েই যায়। আর তোমাদের সাথে গল্প করতে করতে এনসিএলটি মানে সিজিও কমপ্লেক্সে ঢুকে পড়েছি। যেদিকেই তাকাবো সব দিকে শুধু সরকারি অফিস আর সরকারি অফিস। প্রতিদিন এখানে কত গুরুত্বপূর্ণ দেশের মানুষরা আসেন, আর কত কাজ হয়, ভাবলেই গায়ে কাটা দেয়, তাই না? আছি এখন বিএসএফ এর সামনে। আমি গাড়িতেই বসে আছি, তার কারণ হচ্ছে এনসিএলটি মানে ন্যাশনাল ল কোম্পানি ট্রাইব্যুনাল, কোম্পানির যত ম্যাটার্স আছে সেটা এনসিএলটিতে আসে। সেটা দিল্লিতে এনসিএলটি আর এনসিএলএটি মানে এনসিএলটি হচ্ছে কোম্পানি ল ট্রাইব্যুনাল, আর ওটার থেকে যে আপিল যাবে সেটা হচ্ছে অ্যাপেলেট ট্রাইব্যুনালে। এনসিএলএটি ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল, এই দুটোই হচ্ছে সিজিও কমপ্লেক্সে। সিজিও কমপ্লেক্স দিল্লিতে আছে, লোধি রোডের আশেপাশে। এক্স্যাক্ট লোকেশনটা লোধি মানে সিজিও কমপ্লেক্স দিল্লি এসে যায় লোধি রোড আর জওয়াহরলাল নেহরু মেট্রোর একদম পাশেই। সিজিওর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস। এখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, তাছাড়াও মিনিস্ট্রির প্রচুর মানে সেন্ট্রাল মিনিস্ট্রির প্রচুর অফিসেস এখানে আছে। এখানে অনেক ইম্পর্টেন্ট কাজ হয়, অনেক বড় বড় আধিকারিকরা এখানে রোজ আসেন। তার জন্য এখানে পার্কিং পাওয়া অসম্ভব ব্যাপার। আর এই কোর্টে ঢুকতে হলে আলাদা পাস করতে হয়। যারা ডেইলি আসেন অনেক সময় সম্ভব হয় না মান্থলি পাস, কেননা প্রচুর গাইডলাইন্স আছে, প্রচুর নিয়মাবলী আছে, তারপরেই ওটা ভেরিফাই হয়, তারপরেই পাস হয়। আমার অফিসের আছে, আমারও আছে, আমার বন্ধুরও আছে, এবং আমাদের অফিসের যে কজনই এনসিএলটিতে কাজ করেন তাদের সবার আছে। আর না হলে রোজ ডেইলি পাস এখানে অ্যাপ্লাই করা যায়, তার জন্য আলাদা লাইন হয়। কিন্তু সেটা তো ঠিক আছে, পাস আছে, আমি ঢুকেও যেতে পারলাম, সবই পারবো, ঠিক আছে। রঞ্জিত আর তুষার চলে গেছে, কেননা ম্যাটারটা তুষারই আর্গিউ করবে। কিন্তু আমি কেন গাড়িতে, আর আমি এরমভাবেই কোর্ট পড়ি এসছি, তার কারণ হচ্ছে এখানে পার্কিং পাওয়া যায় না। যেহেতু এখানে গভর্নমেন্টের প্রচুর অফিসেস, এখানে পার্কিং পাওয়া মানে হচ্ছে হিরেমণি মুক্ত খুঁজে পাওয়া। তাই জন্য আমি গাড়িতেই আছি। আমি এখানে পার্কিং পেয়েছি যে তা না, একদম বিএসএফ এর মেন অফিসের বাইরে। গাড়িতে যেহেতু বসে আছি আমি, গাড়ি আগে পেছনে করতে পারবো, তো তার জন্য আমি এখানেই আছি। ও ম্যাটারটা এখনো আসেনি, পরের ম্যাটারটা চলছে, মানে আগের ম্যাটারটা চলছে। আমাদের আইটেম নাম্বার 9, আইটেম নাম্বার 8 চলছে। তো আইটেম নাম্বার 9 যাই না, বেশিক্ষণ যদি লাগে তাহলে একটা পার্কিং খুঁজতে হবে। যদি বেশিক্ষণ চলে ম্যাটারটা, তখন খুঁজে লাগাবো, তখন যাবো। আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি এখানেই দাঁড়াচ্ছি। এই মানে এনসিএলটিতে আসলে হয় সকাল সকাল এসে গাড়ি লাগিয়ে দিলাম, আর যদি দুপুরের দিকে আসি, মানে এখন বাজে প্রায় 11:30, 12:30 অ্যাকচুয়ালি,
তো এখন পার্কিং পাওয়া খুব কষ্টকর, খুঁজে খুঁজে বার করতে হবে। তো আমি গাড়িতেই থাকলাম, আর আমি ম্যাটার দেখেও নিচ্ছি, অনলাইনে তো সবই হয়, আমাকে অবজার্ভই করার আছে, তো আমি অবজার্ভই করি। আর ব্যান্ডটাও একদম সামনেই রেখেছি। ব্যান্ড পরে গাড়ি চালানো উচিত না, বিকজ অ্যাডভোকেটস অ্যাক্ট হিসেবে আমাদের এই ব্যান্ডটা পরা উচিত যখন আমরা কোর্ট রুমে আছি। তো তার জন্য আমি পছন্দ করি না পরা, তো আমি এই জন্য খুলে রেখেছি। এই হচ্ছে আমার সকালের আপডেট। আর এরকম ব্যস্ত দিনে আমার একমাত্র সাহারা হচ্ছে ওটস। মা আমাকে ওট কলা দিয়ে একদম মিল্কশেক বানিয়ে, ওটস মিল্কশেক খেয়ে এসছি আজকে, দুধ ছাড়া। ওটসের যে জল আছে ওটা দিয়ে বানিয়েছিল, তার জন্য পেটটা ভরা। মানে এরকম দিনে প্রচুর ব্যস্ততা হয়। আমাকে এখন সাকে তো যেতে হতে পারে, দেখা যাক কি হয়। আমার সামনেই দেখো বিএসএফ এর হেড অফিস, এই যে সীমা সুরক্ষা বল। আর এরা মানে প্রতিনিয়ত, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের দেশের প্রত্যেকটা বর্ডারকে তৎপরতার সাথে দেখছেন। আর আমার অবস্থা ঠিক এরকম, আমি সেদ্ধ আলু হয়ে গেছি, খালি পচা বাকি আছে, সেদ্ধ পচা আলু। বাট আমি ভাবছি আমি এখন বিএসএফ এর সামনেই দাঁড়িয়ে আছি, অফিসের সামনে। যেহেতু আমি গাড়িতে বসে আছি তার জন্য আমাকে এখানে দাঁড়াতে দিয়েছে। যে শীত, গ্রীষ্ম, বর্ষা, শীত মানে সিয়াচেনের ঠান্ডা, গরম মানে রাজস্থানের গরম, বর্ষা মানে দেখো পাহাড়ের বর্ষা খুব খারাপ হয়, তার সব উপেক্ষা করেই কিন্তু আমাদের সিকিউরিটি ফোর্সেস 24/7 365 আমাদের সমস্ত বর্ডার গার্ড করছে, তাই না? কিন্তু তারপরেও কিছু মানুষ যে মানে দেখো, কিছু মানুষ যে এই বন্দুক তুলে নিহত, মানে যাদের কোনো হাতে অস্ত্র নেই তাদেরকে মেরেছে, তাদের জন্য ক্ষমা তো কোনোদিনও হয়ই না। ক্ষমা শব্দটা ওদের জন্য প্রয়োগ করা যাবেই না। তো দেখা যাক এখন কতক্ষণে আমার বন্ধু আসে। আমাদের ম্যাটার এখনো আসেনি, আইটেম নাম্বার 8ই চলে যাচ্ছে এখনো। আর আমি সেদ্ধ আলুর চেয়েও বাজে অবস্থায় হতে যাচ্ছি এখন, ভাবছি কোটটা খুলে ফেলবো কিনা। এই প্রসঙ্গে আমি আরেকটা কথাও আমার মনে হলো, অনেকেরই বক্তব্য হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিয়ার। দেখো, ইন্টেল সাকসেসের কথা তো আমরা বলি না। আমরা কি কখনো বলি আমাদের দেশের যারা সরকারি আধিকারিক আছেন এবং বর্ডার সিকিউরিটি ফোর্সেস আছেন, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ এবং সিআইএসএফ, আরেকটাও কি একটা আছে, সিআইএসএফ প্লাস যত বর্ডার সিকিউরিটি ফোর্সেস আছে, যতজন আমাদের দেশের সৈন্য আছে, তারা তো মানে তারা 24/7 রাউন্ড দ্য ক্লক ইন্টেলের ওপর কাজ করছে। কত ইন্টেল ওরা সেফগার্ড করে কত অ্যাটাক বাঁচিয়েছে, এই বিষয়ে কিন্তু আমাদের ভাবা দরকার। হ্যাঁ, হতে পারে একটা ছোট্ট ফেলিয়ার হয়েছে যার জন্য এত লোক মারা গেছেন, এখন সেটা নিয়ে গবেষণা, সেটা নিয়ে ইনভেস্টিগেশন নিশ্চয়ই হওয়া দরকার। কিন্তু তার আগে যারা করেছে এই এরকম জঘন্য কাজ, আমাদের দেশের বর্ডার পেরিয়ে এরমভাবে ঢুকে, এবং এত যে পাশের দেশের লোক আমাদের দেশে আছে যাদের আধার কার্ড আছে, সমস্ত কার্ড আছে, এবং আমি এরকমও ভিডিও দেখেছি যারা বলছে যে আমরা এখানে ভোটও করেছি, আমাদের রেশন কার্ডও আছে। ওদের কি একটু বিবেকে বাঁধলো না যে এরমভাবে যে ওদের দেশের লোক এখানে ঢুকে এরম কাজ করছে? ইনসাইড লোক না থাকলে এরকম বড় একটা মিশন করা অসম্ভব। তো ইন্টেল ফেলিয়ার, সেটার যেরকম ইনভেস্টিগেশন দরকার, কিন্তু তার আগে দরকার যারা এই কাজ করেছে তাদেরকে ধরা। এটা আমার ব্যক্তিগত ছোট মতামত, তাই আমি ভাবলাম যে শেয়ার করি। রঞ্জিতকে ডেকেছি এখন, কেননা পার্কিং করতে হবে, আমাদের ম্যাটারে অনেক টাইম লাগবে। টেক আপ হয়েছিল, টেক আপ হয়ে পাস ওভার করেছে, আজকে মনে আমাদের ম্যাটারটা শুনবেন জজ সাহেব। দেখা যাক কি হয়। এখন পার্কিং পাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। রঞ্জিত আসুক, পার্ক করি। এই গাড়ি থেকে নামলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। যতক্ষণ গাড়িতে বসেছিলাম একেবারে সেদ্ধ হয়ে গেলাম। একেই বলে কপাল। এখন বাজে 1:45, লাঞ্চ ব্রেকের জন্য কোর্ট উঠলো। দেখা যাক এর পরে কখন আবার ম্যাটারটা হয়। এতে বাজে 2:45, আমি এই অফিসে এলাম। এত ট্রাফিক, বাবারে বাবা, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। আর রাহা আমার একমাত্র সারথি, ও রঞ্জিত সিং। तुम कैसे हो गर्मी में? मेरा टॉप फ्लोर उठ चुका है। এখনই এত গরম, আমার এখান দিয়ে প্রাণ বেরিয়ে চলে গেছে, আমি পারছি না। আরে বাপরে বাপ, এত গরম পড়েছে যে আমার টপ ফ্লোর একেবারে উড়ে চলে গেছে। रंजीत, मेरा ये शरीर सिर्फ देख रहा है, आत्मा आज उड़ चुका है बीएसएफ वालों के पास। सीजीओ कॉम्प्लेक्स में मेरी आत्मा उड़ के चली गई। ये देखो तो, ये बोलती आत्मा चली गई मेरी। आत्मा जरूरत क्या?
तुम्हारी जरूरत कहाँ है यहाँ? मैं अगर भूल भी जाऊँ मैटर करना, तू याद दिला के रहेगा। मन नहीं 15 है। को मुझे फर्क नहीं पड़ता। फिर आप बोलेंगे याद नहीं दिला। एक गलती की मैंने फाइल निकाल के मुझे 10 बार सुनना पड़ा है। कल नहीं, परसों तरसों, मंडे की बात है। मंडे बोला था निकाल दो, ट्यूसडे में नहीं आई, वेडनेसडे अक्षय तृतीया था तो नहीं आई। तो गलती बात वही है। তো গলতি কিসকি মানে আমি সোমবার বলেছিলাম ফাইল বার করতে, করেনি। আজকে ম্যাটার ছিল, তো এখন নেই। বাকি কোর্টের আমি আর সাকেত কোর্টে যাইনি, অনলাইনে রঞ্জিত দেখে নিয়েছে, জুনিয়র গেছিল করে নিয়েছে, মানে ইম্পর্টেন্ট কিছু মিস হয়নি। তো এখন বাকি সব আপডেট নেই। প্রাণটা বেরিয়েই গেছে, বুঝলে তো, আর পারছি না এখনই অবস্থা। জুন মাসে পুরো পাগল হয়ে যাব। আজকে একটা খুব ব্যস্ততম দিন, তাই কাজের ফাঁকে, ক্লায়েন্ট মিটিংয়ের ফাঁকে একটু চিকেন ইন্টারনেট খেয়ে নিচ্ছি। খিদেও তো পেয়েছে খুব। হ্যালো, অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা ধরেছি, আর আমাকে দেখে কি একটু বিধ্বস্ত লাগছে? না লাগলেও আমি বলবো, আমি পুরো মানসিকভাবে বিধ্বস্ত। সেই 5টা থেকে রাত 9টা অবধি বকবক বকবক করতে হয়েছে ক্লায়েন্টের সাথে। বাবারে বাবা, আমার মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে। এমনিতেই যা গরম পড়েছিল আজকে, আর এই কোট ওই কোট করে করে এমনি টায়ার্ড। আর এখন এখানে ঝর্ণা বই যাচ্ছে কৃষ্ণ ঠাকুরের। এটাও বন্ধ করব। ঘড়িতে জানো কটা বাজে? ঘড়িতে এখন বাজে 10টা 5। এখন অফিস থেকে বেরোবো, বাড়ি যাব। এত লেট কেন হলো? কেন 9টার সময় মিটিং শেষ হয়ে গেছিলো, মাঝখানে আমি ওই একটু সময় দেখলে তোমরা শুধু চিকেন ইন্টারনেট খেয়েছি। সকালে খেয়ে এসছিলাম বানানা ওট শেক, আর তারপরে সন্ধ্যে 6টায় খেয়েছি। ওই 5টা 6টার মাঝে আমি খেয়েছি, 5টা না, 5টায় তো ক্লায়েন্ট এসছে, 6টা 7টার মাঝে আমি খেয়েছি। কি বলে ওটা, চিকেন ইন্টারনেট। ভাই এসেছিল, ভাইও নিজের জন্য চিকেন ইন্টারনেট এনেছিল, আমার জন্য এনেছিল। তারপরে 9টার পরে কালকে আমার 2টো ম্যাটার আছে, তার মধ্যে একজন ক্লায়েন্ট এসেছিল, তো ওনার সাথে অনেকক্ষণ বসতে হলো। তারপরে কালকেই একটা অ্যাপ্লিকেশন ফাইল করে আর্গিউ করতে হবে, সেটাও ড্রাফট করলাম, আর পারছি না। তারপরে ভিডিও আপলোড করলাম, কত কাজ করেছি বাপরে বাপ। আর রঞ্জিতকে ছেড়ে দিয়েছি, কেন আমার রাত 10টা বাজলে ও তো এখানে একা থাকে, ও রান্না করবে খাবে, তার জন্যে তো ওকে ছেড়ে দিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই। এদিকের লাইটগুলো অফ করে দিই, আর এই দিকের লাইট অফ করলে উপরের লাইটটা জ্বলে, তাই জন্য এই সিঁড়ির লাইটটাও জ্বলছে। চলো বাবা চলো যাই। গিয়ে আর সারাদিন আজকে মার সাথে একবারও ভিডিও কলেও কথা হয়নি। তো চলো আর বেশি কথা না, আগে সোজা বাড়ি পৌঁছবি। চলো, এই সবে বাড়ি এসছি, ঘড়িতে দেখো কটা বাজে, 11:45। আর এই হচ্ছে আমার মা। ভালো আছেন? কেউ বাড়িতে না থাকলে তো ভালোই থাকেনি না, 5 মাস খাটতে হয় না, কেউ বলে না মা এটা দাও, মা ওটা দাও, হ্যাঁ বলে উফ। না না, আমার মাটা বড় মিষ্টি, তাই তো মা? আবার ওই দেখো নাকের ওপরে ভেবেছিলাম চুমু দেবো। সারাদিন পরিশ্রম করে বসছি। আর একটা দুঃখের গল্প তোমাদেরকে বলবো। দুঃখ আর ভালো দুটোই আছে, কোনো গল্পই শুধু খারাপ হয় না, কোনো গল্পই শুধু ভালো হয় না, বুঝেছো মা? আজকে এনসিএলটিতে মামলা ছিল, তো সিজিও কমপ্লেক্স, সমস্ত গভর্নমেন্ট অফিসেস, বিএসএফ, আইটি, দেখেছো তো ভেতর থেকে কিরকম। তো এবার পার্কিং তো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু বিএসএফ ওয়ালারা আমাকে দাঁড়াতে দিয়েছে, হেড অফিসের বাইরে দাঁড়াতে দিয়েছে। তারপরে আমি বুঝলাম যে অনেকক্ষণ দাঁড়াতে হবে গরমে। আর আমার ভাই ওদিকে ফিল্টার ঠিক করছে, আমাদের একটা ফিল্টার জিনিস খারাপ হয়ে গেছে, তো ওটা ও আমাদের বাড়ির মেকানিক, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না পড়েই একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বুঝেছো মা? এত প্র্যাকটিক্যাল এক্সপোজার দিচ্ছে আমার মাকে। মা এখন ওইদিকে তাকিয়ে থাকে, তুমি আমার গল্প শোনো, ঠিক আছে? না বসে বলতে পারছি না, দাঁড়িয়ে বলতে হবে এই গল্পটা। এই যে মাও গল্প শুনবে, তোমরাও শোনো গল্পটা। তো এবারে কি হয়েছে, হ্যাঁ, এবারে আমি গাড়িতে যতক্ষণ বসেছিলাম ওরা দাঁড়াতে দিয়েছে। তারপরে আমি বুঝছি যে অনেকক্ষণ লাগছে, নিশ্চয়ই হবে। আমি তো একটা সেদ্ধ আলু হয়ে গেছে, খালি পচাটা বাকি আছে। তো তারপরে রঞ্জিতকে ফোন করলাম, রঞ্জিত বলে যে না ম্যাডাম অনেকক্ষণ লাগবে, আপনি গাড়ি লাগান, আমরা আসছি। আমি বললাম ঠিক আছে। এবার গাড়ি কোথায় লাগাবো, 3 চক্কর দিয়ে দিয়েছি পুরো সিজিও কমপ্লেক্সে, কোথাও পার্কিং নেই। তারপরে বিএসএফদের ওখানে, ওদের তো সরকারি স্টিকার ছাড়া দেয় না, তো নীল রঙের যে সাফারি স্যুট থাকে পার্কিংয়ে, ওরা ম্যান করে, সবাই কিন্তু বিএসএফ এরই এমপ্লয়ি। এবার ওরা আমাকে বললো যে হ্যাঁ, হাত দিয়ে না করলো যে না না এখানে না। যেই না করেছে, আমার পেটেন্ট যেটা আমার রিয়াকশন হয়,
तो देखे ओरा हेसेছে একদিনই ছিল हेसेছে तो हेसे बोलছে आइए आइए मैडम आइए आइए लगा लीजिए आप कोई बात नहीं आप लगा लीजिए कितना टाइम लगेगा आपको मतलब जब तक सुनेंगे मैं तो चाहती हूँ वो ना सुने मैं तो गर्मी में पागल हो रही हूँ বলছে ঠিক है लगा लीजिए তো ঠিক আছে লাগিয়ে নিয়েছি ওখানে তারপরে রঞ্জিত এসে খুঁজেছে আমাকে তারপর আমি আর গেছি ঠিক আছে হয়ে গেল এটা লাগাতে দিয়েছে এবার ওপরে গেছি আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছে কোথায় লাগিয়েছে বিএসএফ बीएसएफ का हो वाला है तो रंजित बोलছে हाँ मैडम बीएसएफ के एकदम सामने पार्किंग किए एकदम उसके अंदर किया है আমি তখন ওকে বলেছি হ্যাঁ আমার মধ্যে প্রচুর দেশাত্মবোধক স্পিরিট আছে আমার চেহারাতে সেটা মনে হয় বোঝা যায় ও বুঝতে পেরে আমাকে লাগাতে দিয়েছে তো এরকম হাসি ঠাট্টা হলো ঠিক আছে কিন্তু এই হাসি ঠাট্টা ওইটুকুই সকালবেলায় তোমাদেরকে বলেছি কিনা জানি না বাট এই শাড়িটা প্রথম আমার কেনা শাড়ি কোর্টে যাওয়ার জন্য 2020-তে আমি শাড়ি পরা শুরু করি কোভিড আসার ওই একই সময় আর কি কোভিডও এসছে আমিও শাড়ি পরা শুরু করেছি তো এই শাড়িটা একটা টাইমে প্রত্যেক অল্টারনেট ডেতেই পরতাম আর তখন আমি জানতাম না হাতে ধুতে হয় হ্যান্ড মানে হাতের কাজের শাড়ি এটা তো ব্লক হ্যান্ড ব্লক প্রিন্টেড বাগ শাড়ি আমার বাগ শাড়ি খুব পছন্দের মধ্যপ্রদেশের জিআই ট্যাগ আছে এটাতে তো আমি এটা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিতাম ঠিক আছে এটাতে কাপড়টা কি হয়েছে তাতে পাতলা হয়ে গেছে ঠিক আছে স্ট্রেংথও কমে গেছে তো এবারে বিএসএফ এর ওখানে পার্কিং এ ম্যাটার হয়ে গেছে আসছি আমার সাথে তুষার আর রঞ্জিত দুটোই পুরুষ মানুষ বিএসএফ এ বেশিরভাগই পুরুষ মানুষ একটা মধ্যে মহিলা ইউনিট আছে কি তাও বোধহয় নেই আর্মিতে আছে ঠিক আছে এবার কি বলবো আমার উচিত ছিল যেখানে গাড়ি লাগিয়েছি যেদিক দিয়ে ঢুকেছি সেদিক দিয়ে যাওয়া তো ওদের না পেভমেন্টটা মানে কি বলে এটা হ্যাঁ মানে রাস্তা কি ফুটপাথটাই এতটা উঁচু ঠিক আছে চড়ে তো পড়েছি আমি ঠিক আছে এবার আমি নামতে তো পারছি না আমি পড়ে গেছি তোমার সাথে না 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 শোনো এমনি সেমনি না ঠিক আছে ওখানে একটা অফিসারের গাড়ি ছিল এবার অফিসারের গাড়ির পেছনে লোহার মানে স্টিলের পাট্টা থাকে দিয়ে ওটা দিয়ে ধরে নেমেছি শাড়িটা তখনই হাওয়া দিয়েছে তো এই কুচিটা উড়ে গেছে আর ওটাতে লেগেছে আমি বুঝতে পারিনি লেগেছে নেমে জাস্ট পাটা দেখেছি কাট করে কেটে গেছে দেখাচ্ছি তোমাদেরকে এল করেই কাটে সব সময় এই যে আমার প্রিয় বাক শাড়ি আর কোথায় ছিঁড়েছে এই যে কোথায় গো এই আর এই যে খ্যাচ করে এতটা এই যে পুরো এল শেপেই কাটে কেন পিন আর এরকম খোঁচা লাগলে এরকমই কাটবে তো মাকে আমি তারপর মেসেজ করেছি মা আমার দুঃখের জীবন মা আমার শাড়ি প্রথম শাড়ি মা ছিঁড়ে গেছে তো মা প্রথমে কি বলেছে বলো কি বলেছো মা বলেছে ভালো কথা আরো কেনা যাবে যাও তারপরে বলেছে না আমি অনেক ইমো দিয়েছি মাকে তো মা বলেছে রাফু করে দেবে ও মা তুমি কি এটা রাফু করতে পারবে পারবে কিন্তু এই শাড়িটা খুব উইক হয়ে গেছে আমাকে খুব যত্ন আমি এত ওয়াশিং মেশিনে ধুয়েছি তার জন্য তো এই হচ্ছে আজকের আমার দুঃখের আর ভালো ঘটনা দুটো পার্কিং পেয়ে গেছে কিন্তু শাড়ি ছিঁড়ে গেছে খুব ভালো এই হচ্ছে গল্প আর প্রচুর টায়ার্ড ফ্রেশ হই তারপরে ডিনার করব তোমাদের সাথে তখন দেখা হচ্ছে আজকে ডিনার টেবিলে সবার আগে আমি বসে পড়েছি মা ছেলের দেখাই নেই মা ওখানে সব জিনিস আনছে আর ছেলে ওই ঘরে নিজের কি সব দেখছে জিনিসপত্রই আর আমি পারছি না আমার বডিটা পুরো ছেড়ে দিয়েছে আমার ব্যাটারি পুরো অফ আর জানো তো প্রত্যেক গরমে এত গরম পড়ে এখানে ওয়েদারটা একটু ড্রাই কলকাতার মতো মানে ওয়েট গরম না মানে ঘেমও গরম না শুষ্ক গরম তো স্কিন ফেটে যাওয়ার চান্সেস খুব বেশি হয় তো আমাদের ময়েশ্চারাইজার আমি তো লাগাই পা ফেটে যাওয়ার চান্সেসও খুব হয় তো প্রত্যেক গরমেই না আমার এরকম লাল লাল ফুসকুড়ির মতো বেরোয় জুন মাসে গিয়ে বেরোয় মের শেষ থেকে জুনে এবার আমার অলরেডি শুরু হয়ে গেছে কি যে হবে এবারে গরমটাও বেশি অলরেডি 40 ডিগ্রি চলছে আমার এখানে আজকে ডিনারের মেনুতে সাদা ভাত আর এক ইন্টারেস্টিং বাটা আমাদের বাড়িতে যে বড় বড় চিংড়িগুলো এসেছিলো মা চপ বানিয়েছিল কাটলেট রাদার তো সেইগুলোর মাথা দিয়ে এই বাটাটা বানিয়েছে চিংড়ি মাছের মাথা বাটা বাবা কিরম শোনাচ্ছে আর সেই পোস্ত দিয়ে চাটনিটা এটা অল্প একটু বেঁচে আছে ভালো কিরম হয়েছে ঝিঙেও দিয়েছো কিরম খেতে ভালো আর এটা তো এই বাটাটাই এইটা হচ্ছে আমার মায়ের হাতের সুপারহিট মশলা তেলাপিয়া রাদার মশালা তেলাপিয়া আর লেবু লঙ্কা নুন যেরম আছে সেরম ব্যাস চলো ডিনার সেরে ফেলি কটা বাজে জানো ঘড়িতে 12:10 আর পাচ্ছি না এই জাস্ট ডিনার শেষ হলো আর আজকে একটা সারপ্রাইজ আছে চমক মা বানিয়ে রেখেছে ঘোল মহিষের দুধের ঘোল আমি তো গরুর দুধের ইনটলারেন্ট ল্যাকটোজ মানে শুধু গরুর দুধ খেলেই আমার
পুরো মুখে পিম্পলস ওঠে, বাট মহিষের দুধে কিছু হয় না। তাই ভাই মহিষের দুধ এনেছিল, কবে রোববারই বোধহয় আমরা এনেছিলাম, হ্যাঁ আমিও তো গেছিলাম আনতে। ওই যে কি বালিশ বানাবো বলে ঠিক করলাম। বালিশের গল্প তো তোমাদের দেওয়া হয়নি। এখানে একটা মোটা পাশ বালিশ, মোটা মানে যেরকম আর কি বাঙালি বাড়িতে হয়, পাশ বালিশ বানাতে চাইছে 1300 টাকা। মা বলেছে দরকার নেই, কলকাতায় যাবি ওখান থেকে নিয়ে আসবি। আমরা যেহেতু ট্রেনেই আসি, প্রচুর জিনিস হয়, তো তার জন্যে পাশ বালিশ ওখান থেকে নিয়ে আসবো। তো তখনই ওখানে পাশে একটা দুধওয়ালা আছে, ওর বাড়িতে মহিষ পোষে, গরু পোষে, তো আমরা মহিষের দুধ আনি। তো মা এরকম সুন্দর গ্লাসে করে আমার জন্য ঠান্ডা ঠান্ডা ঘোল রেখেছে। বহু বছর বাদে ঘোল খাবো, খেয়ে দেখি হ্যাঁ কিরকম। নাম 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 নাম, ছোটবেলায় বলতাম না। ভালো হয়েছে মা ঘোলটা। আমার এমনি তো লস্যি খেতে খুব ভালো লাগে, বাট বাইরে তো গরুর দুধ দিয়ে বানায়, তো তার জন্য খেলেই একেবারে টাটা টাটা করে উঠে যায়, তো খাই না। ঘোল খেয়ে মার সাথে কিছুক্ষণ গল্প করব, যাই না কতক্ষণ গল্প করতে পারবো। বিছানায় পড়লে তো আবার ঘুম পায় না, আবার আমার কিছুক্ষণ বাদে পেয়েও যায়, আধ ঘন্টা তারপরে পেয়েও যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।